এখন আমরা যে এই প্রশ্নের যে পার্টটাতে এখন প্রবেশ করতে যাচ্ছি, এর নাম হচ্ছে কি কি পরিস্থিতিতে এই বিলম্ব মৌকুফ প্রযোজ্য। এই যে বিলম্বটা যে আপনি চান, এর কি কি পরিস্থিতিতে পাবেন। এখন আদালতে আমরা দেখতে পাবো বিলম্ব মৌকুফ সম্পর্কে আমাদের 5 ধারায় কি বলছে। বিলম্ব মৌকুফ বলছে 5টা বিষয়কে নিয়ে, 5টা বিষয়। 5 ধারায় আছে এটা না? 5 ধারায় 5টা বিষয়। হ্যাঁ, 5 ধারায় 5টি বিষয়। প্রথম বিষয়টা হচ্ছে স্যার, এই 5টি বিষয়ের মধ্যে হলে ওটা বিলম্ব মৌকুফ করবে আর কি আদালত আবেদন করলে না স্যার? হ্যাঁ, আপিল রিভিউ রিভিশন। আমরা তামাদি আইনের 5টা বিষয়ে বলা হচ্ছে, তামাদি আইনের 5 ধারায় 5টা বিষয়। আপিলের ক্ষেত্রে, রিভিউর ক্ষেত্রে, রিভিশনের ক্ষেত্রে, দরখাস্তর ক্ষেত্রে, বই অবশ্য আপিলের অনুমতি দরখাস্তটা আগে দেওয়া আছে, আমি জাস্ট 5টা আছে 5টা উল্লেখ করে দিলাম, 5টা থাকা হয়েছে জরুরি। দরখাস্ত, আপিলের অনুমতির দরখাস্ত, এই সকল বিভিন্ন দরখাস্ত করতে গেলে সময়ের দরকার হয়, এবং ওই সময়ের মধ্যে যদি নির্দিষ্ট সময়ের মধ্যে বলা হয়েছে যদি সে যদি যথেষ্ট কারণ দেখাতে পারে যে এই 5টার কোন একটা পদক্ষেপ নিতে নির্দিষ্ট সময়ের মধ্যে সে আসতে পারে না, এখানে কিন্তু কোথাও মামলা শব্দটা নাই। 5টার মধ্যে কোন মামলার ক্ষেত্রে মামলার প্রতিকার পাওয়ার জন্য, কিন্তু মামলার জন্য বিলম্ব মৌকুফ হবে না। মামলার জন্য বিলম্ব করে কোর্ট বন্ধ থাকলে একদিন সময় বাড়বে, 2 দিন বাড়বে, এটা আলাদা কথা। কিন্তু প্রতিকার পাওয়ার জন্য কিন্তু আপনাকে টাইমের মধ্যে যে এই 5টা বিষয় দেরি হইতে পারে, এই সকল দেরি হইলে, বিলম্ব হইলে যদি আদালতকে সন্তুষ্ট করতে পারেন যে নির্দিষ্ট সময়ের মধ্যে না আসার পেছনে যথেষ্ট কারণ ছিল, তাহলে আদালত আপনার বিলম্ব মৌকুফটা মানবেন। সেক্ষেত্রে আপনাকে প্রতিটা দিনের ব্যাখ্যা দিতে হবে কেন পারেন নাই, এবং বলছে এমনকি ওই 5 ধারা ব্যাখ্যায় বলছে হাইকোর্টের কোন রায় দিছে, এখন হাইকোর্টের ভাষা তো ইংলিশ, ক্লায়েন্ট বোঝে নেই, হাইকোর্টের কোন রায় আদেশ এগুলি দ্বারা যদি বিভ্রান্তর মধ্যে পড়ে যায়, এটা আসলে কি বুঝালো ইটস নট ক্লিয়ার টু মি, তাহলে তার ক্ষেত্র এইটা ধরে নিয়ে এটা বিলম্ব মৌকুফের যথেষ্ট কারণ স্যার আমি বুঝতে পারি নাই, হাইকোর্টের রায়টার শব্দগত মানে আমি বুঝি নাই, উকিল সাহেব আমাকে ঠিক মতো বুঝাইতে পারে নাই। তাহলে আমাদের প্রশ্ন হলো এই 5টা বিষয়ের ক্ষেত্রে যথেষ্ট কারণ যদি আপনি দেখাইতে পারেন তাহলে আপনি সেই চান্সটা পাবেন, আদারওয়াইজ নট। এখন প্রশ্ন হলো এই 5টা বিষয় নিয়ে স্যার আমি কি কারণ দেখাবো যে আমার দেরি হতে পারে। প্রথম কারণ যেটা বলছে, একটা উকিলের ভুল হইতে পারে, দরিদ্রতা, অসুস্থতা, জেলে আবদ্ধ বা জেলখানায় আটক, যেটা আমরা বুঝি না কেন জেলখানায় আটক, তাহলে আমরা এই পার্টটাতে বলতেছি কি কি কারণ আপনি দেখাতে পারবেন। উকিলে ভুল করছে, একটা দরিদ্রতা স্যার, টাকাই নেই স্যার আপিল করার, পারি নেই স্যার। 3 হচ্ছে অসুস্থতা, 4 হচ্ছে জেলে আটক। হ্যাঁ, এগুলো হচ্ছে মেন কজ যদি আপনি দেখাইতে পারেন। আপনি গুরুতর অসুস্থ, এই 5টা ক্ষেত্রে আপিল, রিভিউ, রিভিশন, দরখাস্ত, আপিল অনুমতি দরখাস্ত। এখন প্রশ্ন হলো স্যার এই টাইমটা দেওয়াটা এগুলির ক্ষেত্রে এলে আপনি বিলম্ব মৌকুফের দরখাস্ত করতে পারবেন, অন্য ক্ষেত্রে এলে বিলম্ব মৌকুফের আপনি আবেদন আদালত শুনবেন। মানে মামলা করার টাইম হচ্ছে 1 বছর সময়, যেখানে আপনি 1 বছরের মধ্যে আসতে পারেন না, আদালত আপনাকে টাইম দিবে না। এগুলির মধ্যে কোন কোন টাইমিংগুলি একটু বাদ যাবে, ওইটা আমরা যাচ্ছি না, ওইগুলো আমার মৌলিক বিষয়। আমার মূলত এতটুকু জানবো এই 5টা বিষয় হইলে আপনি আদালতে এই কারণগুলি যদি বলেন আসতে পারেন, এর কিরকম একটা উদাহরণ দিই তাহলে ক্লিয়ার হইবেন কেন ঝামেলাটা, কেন আইনবিদরা বলছেন যে এই সময়গুলির ক্ষেত্রে আদালত কেন সময়গুলি দেন, কেন বিলম্ব মৌকুফ থাকা দরকার। আপিলের একটা আপিল হচ্ছে
মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল। আপিল চ্যাপ্টার আমরা গত দিন যেটা পড়িয়েছিলাম যে 150 থেকে 157 আপিল দায়েরের সময়সীমা, ওই যে তফসিলের মাঝখানে যে টাইমিংটা 1 থেকে 150 হলো মামলার সময়সীমা, 150 থেকে 57 হচ্ছে ফৌজদারি আর দেওয়ানি আপিলের সময়সীমা। ওখানে বলছে মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আদালত যদি মৃত্যুদণ্ড আজকে আপনাকে দেয়, মনে করেন আজকে হচ্ছে মঙ্গলবার 22 মার্চ, হ্যাঁ 22 মার্চ মঙ্গলবার মনে করেন কোর্টে আজকে করে মৃত্যুদণ্ড দিছে, তাহলে উনি কতদিনের মধ্যে আপিল করতে পারবেন? মাত্র 7 দিন। এখন দেখেন এটার মধ্যে কেন বিলম্ব মওকুফের সময় দিতে হয়। 7 দিনের মধ্যে হাইকোর্টে আপিল করতে গেলে এই যে জজ সাহেব রায় দিছে, রায়ের সমস্ত কপি সংগ্রহ করতে হইব, এইগুলোর জন্য অ্যাপ্লাই করার পরে উকিল ধরতে হইব, এগুলি তাড়াতাড়ি সমস্ত রেডি করে তো গুজগাছ করে ঠান্ডা মাথায় লিখা ফাইল করতে হইব। এইসব কাগজপত্র সংগ্রহ করতে গেলেই তো জজ কোর্টে দেখা যায় যে 15 দিন 1 মাসে সিরিয়াল করে যায়। অনেক কাগজ তোলা হচ্ছে না 7 দিনের মধ্যে, কেমনি কি এটা কি সম্ভব নাকি? তো ওই লোকের ফাঁসি হয়ে যাবে। না সেটাই বলছি, তো আমাদের বিলম্ব মওকুফ চান্স আছে এখানে। এই কারণে আমি বলবো স্যার কাগজপত্র পেতে দেরি হয়েছে, স্যার আমি অ্যাপ্লাই করছি, করতে কাগজ দেয় না, আস্তে আস্তে দিচ্ছে, ওই কদিন বাদ, বুঝা গেছে? এটা হলো ফ্যাক্ট। একটা উদাহরণ দিয়ে ক্লিয়ার করি, মনে করেন সেম একটা মামলা, মনে করেন যে আজকে আমার এগেনস্টে মনে করেন যে আমার আপনার এক লয়ার এগেনস্টে রায় হইল, তখন আমরা কি করি, আজকে তো রায় দিচ্ছে, তামাদি আইনের 12 ধারায় বলছে যেদিন রায় দেয় ওদিন হিসাব একটা বাদ। তাহলে আজকে মনে করেন 22 মার্চ রায় দিচ্ছে, তাহলে 7 দিনের মধ্যে আপিল করতে হবে, আজকে দিন বাদ। তো কি করলো ওই যে আইনজীবী বললো যে যেহেতু কোর্টে 2টা বাজে রায় দিচ্ছে, এর মধ্যে আজকে কিছু হবে না, আগামীকাল সকালে একটা রায় ডিক্রি সার্টিফাইড কপি, মানে একেবারে স্ট্যাম্পে জজের সাইন করা এই কপিগুলি আমাকে দিতে হবে। তাহলে আমি যে হাইকোর্টে আপিল করবো, হাইকোর্ট বলবো কেন আপিল করছেন? স্যার মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল করার জন্য আপিল করছে। মৃত্যুদণ্ড কে দিছে? স্যার নিচের কোর্ট দিছে না, কোর্ট। কি বলছে রায়? স্যার জানি তো না, জানি রায় দিছে এতটুকু। এই কথা বললে তো হাইকোর্ট চলবে না। হাইকোর্ট কথা কি রায় দিছে সমস্ত কপি তুলে আপনি একেবারে সার্টিফাইড কপি তুলে সিগনেচার করে আপনার আবেদন প্লাস সকল কাগজপত্র সঙ্গে জমা দিবেন। এরপর না আমি আসতে দিলে শুনবো। আমি যদি মুখে মুখে বলেন একটা কাগজে লিখে স্যার দয়া করে স্যার জামিন মঞ্জুর করবেন, ওই আসামি তার নারায়ণগঞ্জে সাজা হয়েছে। কি হয়েছিল এর? সাজা হয়েছে। কেন সাজা দিছে? আদালতের মনোভূত হয় নাই স্যার। কেন মনোভূত হয় নাই এটা আদালত শুনতে চাইবে না। আদালত বলে আমি তো বিচার করবো, আমার তো কাগজপত্র দেখতে হবে। হ্যাঁ, এই কারণে ওকালতি ডাক্তারি এগুলি ফোনে পরামর্শ দেওয়া যায় না, এবং জজ সাহেবরাও শুধু হালকা শূন্য রায় দিতে পারেন না। এটা মানুষের জীবন মরণের ব্যাপার, মৃত্যুদণ্ডের ব্যাপার। এটার মামলা না, যে কোনো মামলার ক্ষেত্রে এমন টাইমিং থাকে। আমি জাস্ট মৃত্যুদণ্ডটা বুঝাইলাম কেন বিলম্ব মওকুফটার সময়টা 7 দিনে কভার করা, এত কম ডেট দিচ্ছে নিকে। আপনি দিবেন 6 মাস, 6 মাসের মধ্যে আপনি আপিল করতে হবে, তাহলে কিন্তু আর আপনি বিলম্ব মওকুফ না দিলেও চলতো, বা 1 বছর। 7 দিনের মধ্যে ইংরেজদের মনে হয়েছে 7 দিন দিয়ে দিই, না পারলে ফাঁসিতে দিব। ফাঁসি দেওয়াটা সম্ভবত এই কারণেও হতে পারে। এটা কোনো ডিসিশন হইলে একটা মানুষের মধ্যে ভয় ঢুকানো 7 দিনের মধ্যে আপিল করতে হবে। কাজে আমরা দেখতে পেলাম যে এই বিভিন্ন গ্রাউন্ডসে যে অটোমেটিক সময়টা লাগে, ফাঁসির সময় হয়ে যাবে। তখন আইনের নিয়ম হচ্ছে এই আসামিকে যদি আপনি আপিল টাপিল তথা নিবে না করেন, স্বয়ংক্রিয়ভাবে এটা হাইকোর্টের নলেজ ছাড়া তখন মৃত্যুদণ্ড হয় না। হাইকোর্ট এটা তখন কোনো নির্দিষ্ট কারাগারে তাকে শিফট করে দিবে, কারাগারে জেল সুপার তার সময়সূচির মতন এটা জুলাই ফাঁসি দিয়ে দিবে সুবিধা মতো। আপনারা বোধহয় জানেন কয়েক মাস আগে আপিল বিভাগে একটা মামলা চলতেছে, এই 2 আসামি ফাঁসি দিয়ে দিচ্ছে। আপিলের মামলা চলমান, হ্যাঁ আপিল বিভাগের মামলা চলমান। কাজে এই বিষয়গুলি সম্বন্ধে যে তৎপরতা সব তো ক্লায়েন্ট যে দরিদ্রতা বা বিভিন্ন সমস্যা জানেই না, কিন্তু বিষয়গুলি এটা হচ্ছে খুব সেন্সিটিভ ব্যাপার। আপনি ফাঁসি দিবেন কেন? একটা জিনিস মীমাংসা না হওয়া পর্যন্ত আপনার জানেন না, জানবেন না কেন? আসামি তো জেলে, ও তো কথা বলতে পারতেছে না, ও তো সাজাপ্রাপ্ত, হাইকোর্টের সাজা বহাল রাখছে, আপিলের শুনানি চলতেছে, আপিলে মামলা ফাইল হয়েছে, কিন্তু আপিলে মামলা ফাইল হয়েছে সে জানে নাই। ওই মানে ওই
জেল সুপারে জানাইতে হবে যে এই মামলা কিন্তু পেন্ডিং আছে, কোনো পদক্ষেপ নেওয়া যাবে না। হ্যাঁ সেটাই স্যার, ওইটা তো জানানো উচিত। তাহলে সার্বিক অবস্থাটা দেখতে পেলাম এইরকম বিভিন্ন কারণে আপিল বিভিন্ন টাইমিং এর ক্ষেত্রে ঘটনাগুলি ঘটে। এই 5টা কারণে এই কয়েকটা গ্রাউন্ড যদি আপনি দেখাইতে না পারেন, আপনি বিলম্ব মকুফের চান্স পাবেন, এবং আপনাকে প্রতিটা দিনের ব্যাখ্যা দিতে হবে যে ওই যে তুমি আসো নাই, কেন আসো নাই। আপিল আর আপিলের অনুমতি দরখাস্ত হলে আমি যখন আপিল করবো, আপিল ফাইলটা করে আদালত থেকে অনুমতি নিতে, যে আমাকে আপিল করার স্যার, আমাকে স্যার আপাতত আপিল করার একটা অনুমতি দেন, এটা বলে এডমিশন হিয়ারিং হয়, মানে আপিল গ্রহণ বিষয়ক শুনানি। এরপর আদালত শুনবে, শোনার পর অনুমতি দিবে, এরপর আপিল গ্রহণ হবে। হ্যাঁ, আপিল অনুমতির জন্য এরকম একটা ব্যাপার ঘটে। আরেকটা ম্যাটার যেটা ঘটে, মনে করেন যে ম্যাজিস্ট্রেট কোর্টে কোন আসামিকে আদালত 1 বছর কারাদণ্ড দিয়ে দিচ্ছে, তাহলে আমরা আমাদের ক্লায়েন্ট আসা বললো স্যার আমাদের তো আপনি তো আসামি তো সাজা দিয়ে দিছে, আমরা তো স্যার এই স্যার 2 বোতল মদ পাওয়া গেছিল স্যার, আসামি পলাতক ছিল, জানাই নাই স্যার, বোঝা নাই স্যার, সাজা হয়ে গেছে, এখন স্যার কি করতে হবে। এখন বললাম যে এটা তো 1 বছর সাজা দিচ্ছে, মানে তো দায়রা জজ কোর্টে আপিল করতে, ডিস্ট্রিক্ট কোর্টে আপিল করতে হবে। তখন আমরা ওই আসামিকে করি, ওর তো সাজা হয়ে গেছে, ওর অনুপস্থিতিতে, যেহেতু জামিন পেয়ে পলাতক ছিল, ওর এগেন্সে সাজা হয়ে গেছে। এখন আমরা ওকে সারেন্ডার করে আদালতে আপিলের অনুমতি দরখাস্ত চাই, স্যার আমরা একটা আপিল করবো, আমাদের স্যার একটা অনুমতি দেন। এরকম একটা অনুমতি নিতে হয়, নইলে দেখা গেল যে আপনি তো এখন বাইরে পলাতক, আপনি আপিল করতে পারবেনই না। বাইরে থেকে যদি আপিল করা যেত, তাহলে বাংলাদেশে বহুত বড় বড় নেতা বাইরে থেকে আপিল করতে পারতো, কেউই পারে না, কারণ হচ্ছে সরাসরি উপস্থিতি আপিল করতে হবে। ওই যে আসামি আপিলটা কিভাবে ও নিজে সারেন্ডার দিবে, তখন আমরা বলবো স্যার এটা স্যার আদালতের স্যার ক্ষমতা বলেছে আমাকে জামিন দেন, আপিলের শর্তে আমি 1 মাসের মধ্যে আপিল করতেছি, আমি স্যার জজ কোর্টে আপিল করবো, আমাকে স্যার আপাতত জামিন দেন, আমি স্যার জজ কোর্টে সারেন্ডার দিতেছি, আদালত যা করে আপনি স্যার আমাকে জামিন দেন, আমি সারেন্ডার করে আপনাকে জানাবো, আমার ভিতরে নিল না জামিন দিল। হাই বড় কোর্ট জামিন দিয়ে দিলে তো তার উনি আবার মঞ্জুর করে দেবেন, আচ্ছা ঠিক আছে জামিন দিচ্ছে, আমার কাজ শেষ, আমি তোমাকে জাস্ট সময় দিচ্ছিলাম যাতে তুমি যথাসময় ওখানে যেতে পারো। এরকম বিষয়গুলিও ঘটে।